আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর ইতিহাসের ক্লাসে আজ তোমাদের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট। অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট নিয়ে আজকে আলোচনা করব। এই মুঘল সাম্রাজ্যের সংকটের একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা হলো মুঘল মারাঠা দ্বন্দ্ব বা মারাঠা মুঘল দ্বন্দ্ব নিয়ে। এই অধ্যায়ে দেখো তোমাদের মারাঠা মুঘল দ্বন্দ্ব, শিখ মুঘল দ্বন্দ্ব আর জায়গিরদারি এবং মনসবদারি সংকট, এই তিনটে বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করা আছে। তিনটে বিষয় নিয়ে আলোচনা করা আছে। দেখো, শিবাজী নেতৃত্বে মারাঠা শক্তি ও মুঘল রাষ্ট্র, যেটাকে আমরা বলছি মারাঠা মুঘল দ্বন্দ্ব বা মুঘল মারাঠা দ্বন্দ্ব, আর শিখ মুঘল দ্বন্দ্ব, আর জায়গিরদারি এবং মনসবদারি সংকট, এই তিনটে বিষয়বস্তু নিয়ে কিন্তু এই টপিকে আলোচনা করা আছে। এই অধ্যায়ে এই তিনটে জিনিস নিয়ে আলোচনা করা আছে। তার মধ্যে আজকে আমরা প্রথম যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব, মারাঠা মুঘল দ্বন্দ্ব বা মুঘল মারাঠা দ্বন্দ্ব নিয়ে। দেখো, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1526 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে 1526 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন এবং ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত, অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল কত? 1707। এই সময়কালটাকে আমরা ভারতবর্ষের ইতিহাসে মুঘল যুগ বলে চিহ্নিত করি। তাহলে এই মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়কাল থেকেই বা তার আগের যারা শাসক ছিলেন তাদের কাছ থেকে কিন্তু তাদের সময়কাল থেকেই মুঘল সাম্রাজ্যের যে সংকট, সেই সংকটটা তৈরি হয়েছিল এবং এই সংকট পরিপূর্ণতা লাভ করেছিল ঔরঙ্গজেবের সময়কালে। এবং এই ঔরঙ্গজেবের সময়কালে মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়েছিল। একদিকে মারাঠাদের দ্বন্দ্ব, ঠিক আছে, মারাঠাদের দ্বন্দ্ব, অন্যদিকে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান, এগুলো আমরা আগে আলোচনা করেছি। দাক্ষিণাত্য অভিযান বা দাক্ষিণাত্য হত, জীবনের শেষ 25 বছর ঔরঙ্গজেব দক্ষিণ ভারতে অতিবাহিত করেছিলেন এবং এই সময়কালে মুঘল সাম্রাজ্যের আয়তন হয়ে পড়েছিল বিশাল। অর্থাৎ মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্যের আয়তন হয়ে পড়েছিল বিশাল এবং সেই বিশাল আয়তন একজনের পক্ষে শাসন করা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছিল। সর্বোপরি এই সময় জায়গিরদারি এবং মনসবদারি সংকট মুঘল সাম্রাজ্যের যে সংকট বা অস্তিত্ব, তাকে কিন্তু আরও সংকটাপন্ন করে তুলেছিল। তাহলে এরকম পরিস্থিতিতে আমরা জানব যে মারাঠা মুঘল দ্বন্দ্ব কিভাবে মুঘল রাষ্ট্রের বা মুঘল সাম্রাজ্যের ক্ষতি সাধন করেছিল সেই সম্পর্কে। দেখো, এই মারাঠা মুঘল দ্বন্দ্ব সম্পর্কে জানতে হলে প্রথমেই আমরা মারাঠাদের পরিচয় সম্পর্কে একটু জানব। দেখো, মারাঠা সাম্রাজ্য যার নেতৃত্বে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তার নাম হলো শিবাজী। ছত্রপতি শিবাজী নামে যিনি পরিচিত। শিবাজীর বাবা ছিলেন শাহজি ভোঁসলে এবং মা ছিলেন জিজাবাই। তাহলে শিবাজীর বাবার নাম শাহজি ভোঁসলে, মায়ের নাম জিজাবাই। এবং এই শিবাজীর জীবনে আরেকজন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তিনি হলেন শিবাজীর শিক্ষক দাদাজি কোন্ডদেব। শিবাজীর শিক্ষক দাদাজি কোন্ডদেব ইনি শিবাজীর জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শিবাজীর বাবা শাহজি ভোঁসলে, তিনি ছিলেন পার্শ্ববর্তী বিজাপুরের সুলতানের অধীনে একজন জাগিরদার। তাহলে বিজাপুরের সুলতানের অধীনের একজন জাগিরদার ছিলেন কে? তার বাবা শাহজি ভোঁসলে। তাহলে শাহজি ভোঁসলে বিজাপুরের সুলতান, পার্শ্ববর্তী অঞ্চল বা পার্শ্ববর্তী রাজ্য বিজাপুর, সেই বিজাপুরের সুলতানের একজন জাগিরদার ছিলেন। আস্তে আস্তে শিবাজী কিন্তু স্বদেশ প্রেমের প্রতি
আগ্রহ হয়ে স্বদেশ প্রেমের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং তিনি মারাঠাদের যে অধীন, সেই অধীনতা থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন মারাঠা রাজ্য বা স্বাধীন মারাঠা রাষ্ট্র গঠনে তিনি স্বপ্ন দেখতে শুরু করেন। তাহলে দিল্লি থেকে দেখো, দিল্লি থেকে মহারাষ্ট্র অনেক দূর, ঠিক আছে। তাহলে এই খবরটা কিন্তু আস্তে আস্তে কার কাছে পৌঁছে যায়? এই খবরটা আস্তে আস্তে ঔরঙ্গজেবের কাছে পৌঁছে যায়। যখন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছে এই খবরটা পৌঁছে যায় যে শিবাজি তিনি কি করছেন, মহারাষ্ট্রে তিনি শক্তি বাড়াচ্ছেন এবং তিনি মুঘলদের অধীনতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন, তখন মুঘল সম্রাট ঔরঙ্গজেব শিবাজিকে শায়েস্তা করার জন্য আফজাল খানকে তিনি পাঠাচ্ছেন। ঠিক আছে, আফজাল খানকে পাঠাচ্ছেন কে? মুঘল সম্রাট ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য আফজাল খানকে তিনি পাঠাচ্ছেন। তাহলে এই আফজাল খানকে পাঠাচ্ছেন শিবাজিকে দমন করার জন্য বা শিবাজিকে হত্যা করার জন্য কে পাঠাচ্ছেন? মুঘল সম্রাট ঔরঙ্গজেব। এই খবরটা কিন্তু শিবাজি আগে থেকে বুঝতে পেরে যান যে আফজাল খানকে তাকে হত্যা করার জন্য পাঠানো হচ্ছেন। গোপন সংবাদ মারফত তিনি এটা জানতে পেরে যান এবং তিনি সতর্ক হয়ে যান। এবং সতর্ক হয়ে যাওয়ার ফলে শিবাজি কী করেছিলেন? আফজাল খান শিবাজিকে হত্যা করার চেষ্টা করলে উল্টে শিবাজি আফজাল খানকে বাগনখ দিয়ে হত্যা করেছিলেন। এই বাগনখ দিয়ে তিনি শিবাজিকে হত্যা করেছিলেন। বাগনখ হচ্ছে একটা অস্ত্র, সেই অস্ত্রের সাহায্যে তিনি এই আফজাল খানকে হত্যা করেন। আবার যখন শিবাজি আফজাল খানকে হত্যা করে ফেললেন, তখন ঔরঙ্গজেব শিবাজিকে হত্যা করার জন্য শায়েস্তা খান, মুয়াজ্জম এবং জয়সিংহকে পাঠিয়েছিলেন। শায়েস্তা খান, মুয়াজ্জম এবং জয়সিংহকে পাঠিয়েছিলেন, কিন্তু শিবাজিকে তারা হত্যা করতে পারেননি বা শিবাজির কোনো ক্ষতি করতে পারেননি। পরবর্তীকালে শেষ যাকে পাঠিয়েছিলেন ঔরঙ্গজেব, তিনি হলেন এই জয়সিংহ। তাহলে এই জয়সিংহ জয়সিংহের সঙ্গে শিবাজি, তাহলে মুঘল সম্রাটের পক্ষে গিয়েছিলেন জয়সিংহ। এই জয়সিংহের সঙ্গে শিবাজির একটা সন্ধি হয়েছিল, যেটা পুরন্দরের সন্ধি নামে পরিচিত। পুরন্দরের সন্ধি কার সাথে হচ্ছে? শিবাজির সঙ্গে কার? জয়সিংহের। তাহলে জয়সিংহ কাদের পক্ষে? জয়সিংহ ছিলেন মুঘলদের পক্ষে। তাহলে মুঘলদের পক্ষে জয়সিংহ এবং শিবাজির মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হচ্ছে। কবে হচ্ছে এটা? 1665 খ্রিস্টাব্দে। 1665 খ্রিস্টাব্দে শিবাজির সঙ্গে জয়সিংহের পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় এবং এই পুরন্দরের সন্ধিতে বেশ কিছু শর্ত স্বাক্ষরিত হয়েছিল। এই শর্তগুলোর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে শিবাজি মুঘলদের যে 23টি দুর্গ দখল করেছিলেন তা তিনি মুঘলদের ফিরিয়ে দেন। তাহলে শিবাজি যে 23টি দুর্গ দখল করেছিলেন মুঘলদের কাছ থেকে, 23টি দুর্গ, সেই 23টি দুর্গ তিনি মুঘলদের ফিরিয়ে দেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, শিবাজি মুঘলদের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। তাহলে শিবাজি মুঘলদের সার্বভৌমত্ব স্বীকার করে নেন। আর 3 নম্বর, শিবাজির পুত্র শম্ভুজিকে 5000 মনসবদারি পদে মুঘল প্রশাসনে নিযুক্ত করা হয়। তাহলে এই তিনটে পুরন্দরের সন্ধির এই তিনটে শর্ত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন তোমাদের আসে।
পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তাহলে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় 1665 খ্রিস্টাব্দে শিবাজির সঙ্গে জয়সিংহের, এবং এই সন্ধিতে বেশ কিছু শর্ত আরোপিত হয়েছিল। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে শিবাজি মুঘলদের যে 23টি দুর্গ দখল করেছিলেন সেই 23টি দুর্গ তিনি মুঘলদের ফিরিয়ে দেন। 2 হচ্ছে শিবাজি মুঘলদের সার্বভৌমত্ব স্বীকার করে নেন। আর 3 নম্বর, শিবাজির পুত্র সম্মুচিকে মুঘল প্রশাসনে 5000 মনসবদারি পদে নিযুক্ত করা হয়। তাহলে এই তিনটে শর্তের বিনিময়ে 1665 খ্রিস্টাব্দে এই পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। আচ্ছা, এরপর এই পুরন্দরের সন্ধি যে স্বাক্ষরিত হলো 1665 খ্রিস্টাব্দে, এই পুরন্দরের সন্ধির স্বাক্ষরের ফলাফলটা কি হলো? তাহলে এই 1665 খ্রিস্টাব্দে যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তার ফলাফল কি হয়েছিল? দেখো, তার ফলাফল হচ্ছে মুঘলদের সঙ্গে শিবাজির যে দীর্ঘদিনের সংঘাত, সে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটে। দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটে, এই একটা পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে মুঘলরা তাদের 23টি দুর্গ ফিরে পায়। ঠিক আছে, মুঘলরা শিবাজির কাছ থেকে 23টি দুর্গ ফিরে পায়। এটা হলো এই পুরন্দরের সন্ধির ফলাফল। মুঘল সম্রাট শিবাজি একটি সুপরিকল্পিত এবং স্বাধীন শাসন ব্যবস্থার সূচনা করেছিলেন। এটাকে বাস্তবায়িত করার জন্য 1664 খ্রিস্টাব্দে তিনি বা তার রায়গড় দুর্গে রাজ্যাভিষেক ঘটে। 1674 খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে শিবাজির রাজ্যাভিষেক ঘটে। এই প্রশ্নটা তোমাদের আছে যে কবে কোথায় শিবাজির রাজ্যাভিষেক ঘটে? 1674 খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে শিবাজির রাজ্যাভিষেক ঘটে। শিবাজি তার শাসন ব্যবস্থাকে একটা নতুন ধারায় তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এবং এই শাসন ব্যবস্থায়, তাহলে শিবাজি যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় তিনি ছিলেন সর্বেসর্বা, এবং তার শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য তিনি 8 জন মন্ত্রীর সাহায্য নিতেন। এদের একত্রে বলা হতো অষ্টপ্রধান। তাহলে শিবাজির শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় তিনি ছিলেন সর্বেসর্বা, এবং শিবাজিকে শাসন করার জন্য 8 জন মন্ত্রী নিযুক্ত হয়েছিলেন। এদেরকে বলা হয়, বা এদের একত্রে বলা হয় অষ্টপ্রধান। তাহলে এরা হলেন, এদের নামগুলো মোটামুটি জানতে হবে। এক হচ্ছে পেশোয়া হচ্ছে প্রধানমন্ত্রী। 2 অমাত্য, রাজস্ব মন্ত্রী। 3 মন্ত্রী। 4 হচ্ছে সচিব। 5 দবির। 6 হচ্ছে সেনাপতি। 6 সেনাপতি। 7 নম্বর পণ্ডিত রাও। আর 8 হচ্ছে ন্যায়াধীশ। তাহলে এদের একত্রে কি বলা হয়? এদের একত্রে বলা হয় অষ্টপ্রধান। তাহলে শিবাজির যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় তিনি ছিলেন সর্বেসর্বা, এবং তাকে সাহায্য করার জন্য 8 জন মন্ত্রীর ওপর তিনি বা 8 জন মন্ত্রী নিযুক্ত করা হয়েছিল। এদের একত্রে বলা হয় অষ্টপ্রধান। এরা হলেন পেশোয়া বা প্রধানমন্ত্রী, অমাত্য বা রাজস্ব মন্ত্রী, সচিব। 4 হচ্ছে সচিব মানে হচ্ছে যে চিঠিপত্র বিভাগের যিনি মন্ত্রী, তাকে বলা হয় সচিব। 5 নম্বর হচ্ছে দবির মানে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। 6 হচ্ছে সেনাপতি। 7 হচ্ছে পণ্ডিত রাও মানে ধর্ম বিষয়ের যিনি মন্ত্রী। আর ন্যায়াধীশ, 8 নম্বর ন্যায়াধীশ, যিনি হচ্ছেন প্রধান বিচারপতি। ঠিক, তাহলে এই 8 জন মন্ত্রীকে একত্রে বলা হয় কি? অষ্টপ্রধান।
শিবাজির মারাঠা রাজ্যকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হলো স্বরাজ্য, একটা মুলকাগিরি। স্বরাজ্য এবং মুলকাগিরি। তাহলে শিবাজির মারাঠা রাজ্য, সে মারাঠা রাজ্যকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো স্বরাজ্য আর একটা হলো মুলকাগিরি। স্বরাজ্য বলতে যে সমস্ত অঞ্চল শিবাজি প্রত্যক্ষভাবে শাসন করতেন। তাহলে যে সমস্ত অঞ্চল শিবাজি প্রত্যক্ষভাবে শাসন করতেন তাকে বলা হয় স্বরাজ্য। যে সমস্ত অঞ্চল শিবাজি প্রত্যক্ষভাবে শাসন করতেন তা স্বরাজ্য নামে পরিচিত। আর যে সমস্ত অঞ্চল শিবাজি প্রত্যক্ষ শাসনে ছিল না, শিবাজিকে বাৎসরিক করদানের মাধ্যমে, করদানের বিনিময়ে স্বাধীন ছিল, তা মুলকাগিরি নামে পরিচিত। তাহলে স্বরাজ্য কি? স্বরাজ্য মানে হচ্ছে শিবাজির প্রত্যক্ষ শাসন অঞ্চল, ঠিক আছে। আর মুলকাগিরি বলতে শিবাজি যে সমস্ত রাজ্যগুলো দখল করেছিল এবং সেইগুলো প্রত্যক্ষ শাসনে ছিল না, সেখানকার যারা শাসক ছিলেন তারা শিবাজিকে বাৎসরিক করদানের বিনিময়ে স্বাধীন ছিলেন, সেগুলোই মুলকাগিরি নামে পরিচিত। শিবাজি তার সৈন্যবাহিনীর ভরণ পোষণের জন্য চৌথ এবং স্বদেশমুখ নামে দু ধরনের কর আদায় করতেন। শিবাজি সৈন্যবাহিনীর ভরণ পোষণের জন্য এবং সৈন্যবাহিনীর রক্ষণাবেক্ষণের জন্য দু ধরনের কর আদায় করতেন, একটা হলো চৌথ, একটা হলো স্বদেশমুখী। চৌথ আর স্বদেশমুখী। চৌথ আর স্বদেশমুখী। দেখো, চৌথ হলো কি? উৎপন্ন ফসলের 1/4। চৌথ হলো উৎপন্ন ফসলের 1/4, মানে 4 ভাগের 1 ভাগ। আর স্বদেশমুখী হলো উৎপন্ন ফসলের 1/10, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। তাহলে স্বদেশমুখী হচ্ছে 1/10 আর চৌথ হচ্ছে 1/4। তাহলে এইগুলো, এই দু ধরনের করের বিনিময়ে পার্শ্ববর্তী রাজ্যগুলি বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতেন। অর্থাৎ এই দুটো করদানের বিনিময়ে রাজ্যগুলি বা শিবাজির পার্শ্ববর্তী যে রাজ্য সেগুলো কিন্তু বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতেন। অর্থাৎ শিবাজি এই সমস্ত রাজ্যগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনি গ্রহণ করতেন। অতএব আমরা বলতে পারি কি, যে এটি ছিল, এই দুই ধরনের কর ছিল কি, এক ধরনের নিষ্কৃতিমূলক কর। এই করদানের বিনিময়ে পার্শ্ববর্তী রাজ্যগুলি তারা কিন্তু সুখে শান্তিতে বা বহিঃশত্রুর আক্রমণের ভয় থেকে তারা নিরাপদে থাকত। দেখো, এরপর আমরা আলোচনা করব মারাঠা মুঘল দ্বন্দ্ব নিয়ে। তাহলে দেখো, শিবাজির নেতৃত্বে মারাঠা সাম্রাজ্যের উত্থান ভারতবর্ষের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। কেন ভারতবর্ষের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা? কারণ সেই সময় সারা ভারতবর্ষব্যাপী রাজত্ব করছেন কারা? মুঘলরা। তাহলে সেই মুঘলদের অধীনতা থেকে, মুঘলদের নাগবাস থেকে ছিন্ন হয়ে একদম মহারাষ্ট্রে একটা স্বাধীন ঘোষণা করা বা মুঘলদের অধীনতা থেকে একটা স্বাধীন ঘোষণা করা, সেটা কিন্তু যথেষ্ট দুঃসাধ্য বা যথেষ্ট কষ্টকর ছিল। সে জায়গায় দাঁড়িয়ে মারাঠা শাসক বা মারাঠা শাসক শিবাজি তিনি কী করেছিলেন? মারাঠাকে স্বাধীনভাবে প্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। এই কারণের জন্য মুঘলদের সঙ্গে মারাঠাদের দ্বন্দ্ব একটা কিন্তু, বা মারাঠাদের সঙ্গে মুঘলদের দ্বন্দ্ব অনিবার্য ছিল। ঠিক আছে, তাহলে দেখো, মুঘলদের সঙ্গে দ্বন্দ্বের যে কারণ সেটা হচ্ছে, প্রথম সেটা হচ্ছে বিজাপুর দখল। এক হচ্ছে বিজাপুর দখল, বিজাপুর ছিল মুঘলদের অধীনস্থ একটি রাজ্য। আর এই বিজাপুরে শিবাজির বাবা শাহজি ভোঁসলে ছিলেন একজন জাগিরদার। পরবর্তীকালে শিবাজি কী করেছিলেন? সেই বিজাপুরকে তিনি নিজের দখলে নিয়ে আসেন। এটা কিন্তু মুঘলদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। কেন মুঘলদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না? যেহেতু এই বিজাপুরটা ছিল মুঘলদের অধীন, মুঘল সম্রাটদের অধীন, এবং সেখানে সেই মুঘল সম্রাটদের অধীনে বিজাপুর ছিল এবং বিজাপুরটাকে মারাঠা দখল করছে,
এটা কিন্তু মুঘল সম্রাটদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। 2 চৌথ স্বদেশমুখী আদায়। চৌথ স্বদেশমুখী আদায়। শিবাজি তার সৈন্যবাহিনী ভরণ পোষণের জন্য পার্শ্ববর্তী মুসলিম শাসিত অঞ্চলগুলি থেকে চৌথ এবং স্বদেশমুখী আদায় করতেন। চৌথ ছিল উৎপন্ন ফসলের 1/4, আর স্বদেশমুখী ছিল উৎপন্ন ফসলের 1/10। তাহলে এইগুলো তিনি পার্শ্ববর্তী মুসলিম শাসিত যে রাজ্য সেগুলো থেকে আদায় করতেন। এটাও মুঘলদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। 3 নম্বর, শায়েস্তা খানকে হত্যা। শায়েস্তা খানকে হত্যা। মুঘল সম্রাট ঔরঙ্গজেব শিবাজির আতঙ্কিত হয়ে তিনি শায়েস্তা খানকে পাঠিয়েছিলেন তাকে দমন করার জন্য। কিন্তু শায়েস্তা খান, শিবাজি সেই খবর আগে থেকে জানতে পেরে যান এবং শায়েস্তা খানকে শায়েস্তা খানের যে শিবির, সেই শিবিরে তিনি হানা দিয়েছিলেন। এতে শায়েস্তা খান কোনো রকমে তার জীবন বাঁচিয়ে তিনি ফিরে আসেন। অর্থাৎ তিনি শিবাজিকে হত্যা করার জন্য গিয়েছিলেন, কিন্তু তিনি নিজে কোনো রকমে তার প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন। এটাও মুঘলদের পক্ষে বা ঔরঙ্গজেবের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। পুরন্দরের সন্ধি। আচ্ছা, এরপর জয়সিংহকে প্রেরণ। জয়সিংহকে প্রেরণ। এরপর মুঘল সম্রাট ঔরঙ্গজেব জয়সিংহকে পাঠিয়েছিলেন মারাঠাদের কাছে। এক্ষেত্রে এই জয়সিংহের সঙ্গে মুঘলদের পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, একটু আগেই বলেছি। পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় এবং এখানে শিবাজি মুঘলদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বকে স্বীকার করে নেয়। শিবাজি মুঘলদের 23টি দুর্গ দখল করেছিলেন, সেগুলো তিনি ছেড়ে দেন। আর শিবাজির পুত্র সম্ভাজি মুঘলদের দরবারে 5000 মনসবদারি পদ লাভ করেন। এই সমস্ত শর্তগুলো এখানে হয়েছিল। এরপর হচ্ছে আগ্রায় বন্দি। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমন্ত্রণে শিবাজির পুত্র সম্ভাজি আগ্রায় আসেন। এখানে তাকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হয়নি। তাকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হয়নি বলে শিবাজি প্রতিবাদ করেছিলেন। যেহেতু পুরন্দরের সন্ধিতে তার পুত্র সম্ভাজিকে 5000 মনসবদারি পদে নিযুক্তের কথা বলা হয়েছিল, এই শিবাজির পুত্র সম্ভাজি যখন আগ্রায় আসেন তখন তাকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হয়নি। যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হয়নি বলেই শিবাজি কিন্তু তার প্রতিবাদ করেছিলেন। শিবাজিকে আগ্রায় বন্দি করা হয়। শিবাজি গোপনে ফলের ঝুড়িতে, তাহলে শিবাজি সেখানে যখন বন্দি ছিলেন তখন তাকে দেখা করার জন্য আসতেন অনেক মানুষ। ফলে বড় বড় ঝুড়িতে ফল নিয়ে আসতেন। ফলে গোপনে তিনি সেই ফলের ঝুড়িতে সেখান থেকে চলে আসেন এবং 1674 খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে তার রাজ্যাভিষেক সম্পন্ন হয়। এইভাবে মুঘল সম্রাট ঔরঙ্গজেব শেষ পর্যন্ত শিবাজিকে তিনি রাজা বলে স্বীকার করে নিয়েছিলেন। এইভাবে শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্বের অবসান ঘটে। মুঘল সম্রাট ঔরঙ্গজেব যখন দেখলেন যে শিবাজিকে কোনো ক্রমেই তাকে কিন্তু আটকানো যাচ্ছে না, তখন তিনি কি করেছিলেন, তাকে রাজা বলে মেনে নিয়েছিলেন। এবং যখন তিনি শিবাজিকে রাজা বলে মেনে নিয়েছিলেন তখনই কিন্তু এই দ্বন্দ্বের অবসান ঘটেছিল। এইভাবে মুঘল মারাঠা দ্বন্দ্ব বা মারাঠা মুঘল দ্বন্দ্ব, সে মারাঠা মুঘল দ্বন্দ্বের অবসান ঘটে। আজকে দেখো তোমাদের মুঘল মারাঠা দ্বন্দ্ব বা শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান সম্পর্কে আলোচনা করা হলো। ঠিক আছে, অনেক প্রশ্ন এখান থেকে হয়, সেই প্রশ্নগুলো আমি যেরকম প্রশ্ন হয় সেগুলো আলোচনা করেছি। ঠিক আছে, যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ঠিক আছে।